সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ২ বছর জেলবাস শেষে নির্বাহী আদেশে মুক্ত হয়েছেন বেগম জিয়া। অথচ এই সময়টাতে মাঠের আন্দোলন, আইনি লড়াই, নানাভাবে তাকে মুক্ত করার কথা বলেছেন দলের নেতারা। মাঠে তার প্রতিফলন দেখা গেছে কতটুকু? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, বিএনপির কর্মসূচি এবং বেগম জিয়া। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ মান্নান এমপি, পরিকল্পনা মন্ত্রী, আছেন জায়েদুল হাসান পিন্টু, সিনিয়র সাংবাদিক। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। করোনা সংক্রমণ 5 ভাগের নিচে নামলে তবেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। দেশে ছড়াচ্ছে ভারতীয় ভ্যারিয়েন্ট। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত 7, আরও 38 জনের মৃত্যু। কয়েক ঘন্টার ব্যবধানে 7বার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। উৎপত্তি শহরেই। বড় দুর্যোগের আগাম সতর্কতা, মত বিশেষজ্ঞদের। বিশ্বের যে কোনো প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সবসময় প্রস্তুত। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে প্রধানমন্ত্রী। রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। আশুলিয়ায় চলন্ত বাসে পোশাক শ্রমিককে পরিকল্পিতভাবে ধর্ষণ করে 6 পরিবহন শ্রমিক। চালকের স্বীকারোক্তি। 5 জন 3 দিন করে রিমান্ডে। এবং দেশের দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে মাথা ব্যথা নেই পানি উন্নয়ন বোর্ডের। ঘূর্ণিঝড় ইয়াসের পর মেরামতের চেষ্টা করে যাচ্ছেন স্থানীয়রাই। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম বিএনপির কর্মসূচি এবং বেগম জিয়া। শুরুতে যেমনটি বলছিলাম যে 2 বছর 1 মাস 17 দিন কারাগারে থাকার পর বেগম জিয়া মুক্ত হয়েছেন। এই সময়টাতে বিএনপি নেতারা বারবারই বলে গেছেন আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে, আইনি পথে মুক্ত করা হবে। তবে কতটুকু তারা সফল হয়েছেন, মাঠে তার কতটুকু প্রতিফলন ছিল, এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করব। শুরুতে অ্যাডভোকেট আহমেদ আজম আপনার সঙ্গে যুক্ত হতে চাই। আজম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছি আজকে আলোচনার শিরোনাম বিএনপির কর্মসূচি এবং বেগম জিয়া। আপনাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আপনারা 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আপনাদের হয়ে বা বিএনপির পক্ষে কথা বলেন যেসব বুদ্ধিজীবীরা, তাদের মধ্যে অন্যতম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি আজকে প্রেস ক্লাবে একটি কর্মসূচিতে বলেছেন যে বেগম জিয়ার জন্য আপনারা কি করেছেন। প্রয়াত প্রতিষ্ঠাতার জন্য 15 দিনের কর্মসূচি। তার ভাষায়, বেগম জিয়া প্রতি দল অকৃতজ্ঞ। বেগম জিয়াকে মুক্ত করতে পারেননি এবং বেগম জিয়াকে মুক্ত করার জন্য যেরকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেগুলো আপনারা নিতে পারেননি। কি বলবেন আপনি, আজম ভাই? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। আমি প্রথমেই বলবো যে আমাদের পক্ষে কথা চৌধুরী এর সবটুকু বয়সের ভারে যখন যেটা ভালো মনে করেন উনার দৃষ্টিভঙ্গিতে উনি তাই বলেন। সেটা আদৌ বস্তুগত, আদৌ সেখানে কোনো সত্য আছে, সেটা উনি আদৌ চিন্তা করেন না। আদৌ বাস্তবতা আছে এগুলো চিন্তা করেন না। ওনার যেটা খুশি, যখন খুশি বিএনপির পক্ষে কথা বলেন, যখন খুশি আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, যখন খুশি অন্যের পক্ষে কথা বলেন। এটাই হলো উনার প্রতি আমার মূল্যায়ন। এখন গত 2 বছরে আমরা ম্যাডাম খালেদা জিয়ার পক্ষে আন্দোলন করতে পারি নাই, তাকে মুক্ত করতে পারি নাই। আপনার যে প্রশ্নটা, আমি একজন রাজনৈতিক কর্মী, পাশাপাশি একজন আইনজীবী। আমাকে যে কথাগুলো এখন বলতে হবে এটা আমার জন্য বড়ই কষ্টকর। সেটা হলো যে যুগে যুগে স্বৈর শাসন তার অবস্থান পরিবর্তন করেন এবং যত দিন যায় তত বেশি আধুনিক রূপে, তত বেশি আরো বেশি কৌশলে, কায়দা কানুনে স্বৈর শাসন তাদের শাসনকে পাকাপুক্ত করবার চেষ্টা করেন। আমরা এর আগে এরকমটি দেখিনি, হয়তো এরপরে আরো কোনো কৌশল আমরা দেখব। আর সেটা হলো এই যে বর্তমান শাসন ব্যবস্থায় আমরা দেখছি যে এই শাসন ব্যবস্থাটাকে পাকাপুক্ত করবার জন্য যাতে করে
আন্দোলন করতে না পারে বিরোধী দল, যাতে করে জনগণ ভোট দিতে না পারে, যাতে করে যারা নির্যাতিত তারা বিচার না পায়, যাতে করে সাংবাদিকরা সত্য কথাটি বলতে না পারে, যাতে করে কোনো রকমের আন্দোলন সংগ্রাম না হতে পারে, সেজন্যে এই সরকার অত্যন্ত কৌশলে সমস্ত সাংবিধানিক, গণতান্ত্রিক এবং শাসনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে নিজেদের অনুগত করে নিয়েছে। আজম ভাই বলছেন যে সরকার অত্যন্ত কৌশলে, আজম ভাই আপনি বলছেন যে সরকার অত্যন্ত কৌশলে করছে, তাহলে পাল্টা কৌশলটা কি আপনারা করতে পারছেন না? না, সরকারের কৌশল একদিকে, আমাদের বিরোধী দলের তো কোনো কৌশল নেই। বিরোধী দল আমরা অত্যন্ত ধৈর্যের সাথে আন্দোলন আস্তে 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 এগিয়ে নিচ্ছি। আপনাকে সেই জায়গাটায় খুব সংক্ষেপেই নিয়ে আসছি, আপনি ধৈর্য হারাবেন না। একদিকে আইন বিভাগ, একদিকে শাসন বিভাগ, একদিকে বিচার বিভাগ, একদিকে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আরেকদিকে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুকৌশলে তারা নিজেদের অনুগত করে নেবার কারণে আপনি দেখুন যে পৃথিবীর যে সমস্ত দেশে গণতান্ত্রিক নর্মসগুলো ন্যূনতম কাজ করে, সেই সমস্ত গণতান্ত্রিক দেশের আইন শৃঙ্খলা বাহিনী সরকারের অনুগত হয় না, তারা রাষ্ট্রের অনুগত হয়। আমাদের এখানে কিন্তু তা নয়। সেই সমস্ত দেশের বিচার বিভাগ কিন্তু সরকারের অনুগত হয় না, রাষ্ট্রের অনুগত হয়। এই মাত্র কিছুদিন আগেই যে এসকে সিনহার বিদায় আমরা দেখলাম, কি কারণে? যে ১.৫ বছর সরকার চেষ্টা করেছে নিম্নতম আদালতের কর্তৃত্বকে নেয়ার জন্য, যেটা জাস্টিস এসকে সিনহা দেয়নি। পরবর্তীতে প্রধান বিচারপতির লোভ দেখিয়ে অস্থায়ী প্রধান বিচারপতি এম এ ওয়াহাবকে দিয়ে তারা হুড়হুড় করে পাশ করিয়ে নিয়ে গেছে। বিচার বিভাগ তাদের অনুগত। আসেন শাসন বিভাগ, তাদের অনুগত। আইন শৃঙ্খলা বাহিনী অনুগত। আপনারা দেখলেন যে কিভাবে একজন সাংবাদিককে তাকে কিভাবে হেনস্থা করে, কত কায়দা কানুন করে সরকার শেষ পর্যন্ত জামিন দিলেন, যেহেতু সেই সাংবাদিক এবং বাংলাদেশের সাংবাদিক কুলকে এই সরকারের দরকার, তারপরেও কি হেনস্থা করে। এইভাবে গণতান্ত্রিক নর্মস সবটুকু সরকার পকেটে পুরে ফেলেছে। আরেকদিকে দেখুন যে রাতের অন্ধকারে আইন শৃঙ্খলা বাহিনী, অনুগত আইন শৃঙ্খলা বাহিনীকে পুঁজি করে তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে সব ভোট নিয়ে, দিনের বেলার ভোট, জনগণের ভোট, জনগণের অধিকার কেড়ে নিয়ে তারা বারবার ক্ষমতায় আসছে। ক্ষমতায় এসে বন্দুকের নলের মুখে দেশটা চালাচ্ছে। তারপরেও কিন্তু বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন অব্যাহত রেখেছে। আপনি বলেছেন যে উনি মুক্ত হয়েছেন, না, উনাকে যদিও নির্বাহী আদেশে উনাকে বাসায় পাঠিয়ে দিয়েছেন, আমি বলি না, আমরা কেউ বলি না যে তিনি এখনো মুক্ত, কারণ তার সাথে দেখা করা যায় না, তার সাথে নেতা কর্মীরা তার বাসায় যেতে পারেন না, এখনো তিনি ওই গৃহবন্দী অবস্থায় আছেন। এই পর্যন্ত থাকুক, আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আজম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী শুনছিলেন যে তিনি বলছেন যে গণতান্ত্রিক নর্মস বলে কিছু নেই, সরকার সবটুকুই নষ্ট করে দিয়েছে, এবং ওনার কথা যদি আমি বুঝে থাকি যে এটি হচ্ছে একটি অসম লড়াই, অর্থাৎ রাজনৈতিক পন্থায় তাদের মোকাবিলা করা হচ্ছে না। ধন্যবাদ। এবং প্রথমেই জনাব আমির আজম খানকে আমি ধন্যবাদ জানাই জোরালো বক্তব্য দেওয়ার জন্য। আমার সঙ্গে আছেন আমাদের সাংবাদিক জাহিদুল হাসান সাহেব, তাকে ধন্যবাদ জানাই। আমি আমির আজম সাহেবের আহমদ আজম সাহেবের কয়েকটি শব্দ পিক আপ করবো, উইথ ডিউ রেসপেক্ট টু হিম। কী বলে, আইরনি বলে ইংরেজিতে, বাংলায় পরিহাস। স্বৈরশাসনের উদ্যোক্তা, জন্মদাতা, প্রতিষ্ঠাতা যে দল, স্বৈরশাসন থেকে যাদের উৎপত্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের প্রথম স্বৈরশাসক যে দলের জন্ম দিয়েছেন, তিনি আজকে স্বৈরশাসক বলে আমাদের মতো 60-70 বছরের একটি গণতান্ত্রিক দল, স্বাধীনতা দলকে তিনি বলছেন। তার মতো একজন সিনিয়র আইনজীবী, আমি এটা কী বলবো, অদৃষ্ট পরিহাস। এটা বেমানান তার মুখ থেকে। আরেকটি শব্দ তিনি বলেছেন কৌশল। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে আছে, কৌশল প্রয়োগ করেছে।
তো রাজনীতিতে কৌশল তো প্রয়োগ করবি, এটা নাথিং নিউ। পৃথিবীর সকল রাষ্ট্র দল যেখানে যা আছে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে, আমরা অবশ্যই কৌশল প্রয়োগ করি এবং কৌশলের মূল বিষয়ই থাকবে আমাদের প্রতিপক্ষ যারা তাদেরকে ঘায়েল করা, ফিজিক্যালি ঘায়েল নয়, যেটা তারা করেছে অতীতে। আমরা তাদেরকে আইনের মাধ্যমে কৌশলের মাধ্যমে জনবিচ্ছিন্ন করাই আমাদের মূল উদ্দেশ্য, কারণ তাদের রাজনীতির যে বিষয়গুলো তাদের সঙ্গে আমরা মোটেও একমত নই, এগুলো জনগণের কল্যাণের জন্য নয়। সুতরাং আমাদেরকে আক্রমণ করতেই হবে কৌশলের মাধ্যমে। তিনি ধৈর্যের জন্য বলেছেন আপনাকে আমাকে, ইয়েস আমার ধৈর্য আছে, অবশ্যই এখানে আছে। আস্তে আস্তে তিনি কাজ করছেন, সেটা সম্মান করি, ভালো, আস্তে আস্তে কাজ করুন। ভয়ঙ্কর শব্দ তিনি ইউজ করেছেন, বলেছেন সবাই অনুগত বাংলাদেশের, ইনক্লুডিং যেখানে তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী, উচ্চ আদালত সম্বন্ধে তিনি মন্তব্য করেছেন। সব কিছু অনুগত হয়ে গেছে সরকারের আর রাষ্ট্রের যে ফাইন ডিফারেন্সটা তিনি এটা খেলছেন, দরকার নাই, সাধারণ মানুষ অত গভীরে যায় না। অবশ্যই এই দেশের যত প্রতিষ্ঠান আছে সবাই সংবিধানের অনুগত, ইনক্লুডিং সরকার। তবে নির্বাহী প্রধান হিসাবে দেশ পরিচালনার দায়িত্বে যেহেতু আমরা আছি, আমরা অবশ্যই নিরাপত্তা, পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, আমলাতন্ত্র বলুন, সকল কিছুকেই আমরা অনুগত করব। কারণ কিসের অনুগত? আমাদের দলের অনুগত নয়, আইনের অনুগত, এবং সেটাই আমাদের উদ্দেশ্য, এটা অন্য কিছু নয়। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনি যে জায়গাটাতে কৌশলের কথা বলছেন, যে কৌশলের সঙ্গে পাল্টা কৌশল, কিন্তু তিনি যেটি বলছেন যে কৌশলগুলো করা হচ্ছে গণতান্ত্রিক নর্মসের বাইরে গিয়ে, এই নর্মগুলো কি তিনি একটু বুঝিয়ে যদি বলেন। প্রায়োগিক রাজনীতি আর তাত্ত্বিক রাজনীতি বেশ করেন। তিনি তো জিল্লুর রহমান খান না বা ওই রকম পণ্ডিত ব্যক্তি নন, তিনি প্রায়োগিক রাজনীতি করেন, মাঠে রাজনীতি করেন। সেখানে অবশ্যই তফাৎ আছে, ফারাক আছে। তিনি আমার চেয়ে বেশি করেন, আমি বরঞ্চ কম করি। সেখানে এইটা বলে বোধ হয় খুব একটা ইয়ে হবে না। তিনি সর্বশেষ মন্তব্য করেছেন, আরও আমি তার কাছে আশা করিনি, সরকার নাকি জামিন দিয়েছে। এক্স্যাক্টলি আমি লিখে রেখেছি, সরকার কীভাবে জামিন দেবে? তিনি একজন পরিচিত যশা আইনজীবী, উচ্চ আদালত থেকে যে জামিন একটা প্রক্রিয়ার মাধ্যমে এসছে, সেটাকে তিনি কিভাবে বললেন যে সরকার জামিন দিয়েছে? সুতরাং এই সকল কী প্রমাণ করে? তিনি ক্ষুব্ধ, তার মনের মধ্যে অনেক ক্রোধ আছে, ধৈর্য আমাদেরকে বলছে। সরকার জামিন দিয়েছে বলে তিনি যেটি হয়তো বোঝাতে চেয়েছেন যে নির্বাহী আদেশে বেগম জিয়া বের হয়ে এসেছেন জেল থেকে। এইটাও তো আইনের আওতায়, এইটাও তো আইনের বাইরে নয়। নির্বাহী আদেশটার ক্ষমতা আইনে আছে বলে এটা করা হয়েছে। সুতরাং এই যে আইনটাকে আদালত বলে বিনছিল, আইনের মাধ্যমে এটা হয়েছে। এবং তিনি বললেন যে কি, তাকে আমরা দীর্ঘদিন তাকে আটকে রাখা হয়েছে। এইগুলা বোধ হয় এগুলো চমকপ্রদ বক্তব্য, কিন্তু বাস্তবিক বক্তব্য নয়। আর যে মূল কথা যেটা আপনিও তারটা রিপিট করলেন, যে তারা খেলবেন মাঠে, রাজনীতি খেলা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। সুযোগ কীভাবে দেব? তারা আমাদের কৌশল যেটা আছে এর বিরুদ্ধে তারা তাদের কৌশল শানিত করবেন, উঠাবেন, নিয়ে আসবেন, তাদের কাজ। আমরা তাদেরকে এখানে কোনো কনসালটেন্সি করতে পারি না যে ওইটা করেন, ওইটা করেন, ওইটা করেন না। সুতরাং এগুলো উনি ভালোই বুঝেন, ওনার সঙ্গে আগে আমার কয়েকবার কথা হয়েছে। উনি একটু বেকায়দায় আছেন, ইন্টারনালি তারা বেকায়দায় আছেন, কারণ তাদের যে মূল ভিত্তি সেটা নড়বড়ে হয়ে গেছে। আর এই মুহূর্তে বলবো না। পিন্টু ভাই, দুজনের কথাই শুনছিলেন আপনি। আমি যদি ব্যাপারটি এরকম করে জানতে চাই, ধরেন কৌশল পাল্টা কৌশলের কথা বলা হচ্ছে, তো কৌশলের বিপরীতে আরেকটি কৌশল নেওয়া হবে। তো বিএনপি যেটি বলে, কিংবা আজম ভাই আজকে যেটি বলেন, বিএনপি বরাবর এটিই বলে আসছে যে তাদের সঙ্গে তারা এক ধরনের অসম লড়াইয়ে, তাদের শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, তাদেরকে প্রশাসন যন্ত্র থেকে শুরু করে অন্যান্য শক্তিকে মোকাবিলা করতে হয়। তো এই দুটি প্রসঙ্গ মাথায় রেখে যদি জানতে চাই, আদতে বিএনপির কে কেন্দ্র করে আজকে জাফরুল্লাহ চৌধুরী যে বক্তব্যটি দিয়েছেন সেটি কি একেবারেই ভিত্তিহীন, যেমনটি আজম ভাই বলছেন? না, জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য আমি শুনেছি, একেবারে উড়িয়ে দেওয়ার মতো না। কেননা এটা মানে যদি গত কয়েক বছরের রাজনীতি আপনি দেখেন, আজম ভাইয়ের অভিযোগ কিছুটা সত্যি। যখন আপনার আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই বিএনপিকে কিছুটা স্পেস কম দিতে চেয়েছে, সেটার ব্যাকগ্রাউন্ডটা হলো আপনার 2014 নির্বাচনকে ঘিরে 15-তে যখন আপনার পেট্রোল বোমার আন্দোলনে বিএনপি নামলো, তারপরেই কিন্তু এটা জনমত বিএনপির বিরুদ্ধে চলে গেল। তখন বিএনপিকে রাজপথে দাঁড়াতে দেয়নি। বিএনপি এইটা বুঝতে পেরেছে। 2016-র পরে বিএনপি আবার এই ভাঙচুরের রাজনীতিতে যায়নি, যে ভাঙচুর
এই পেট্রোল বোমা আন্দোলন, এগুলো আপনার ধ্বংসাত্মক যেটাকে আমরা বলি বা হিংসাত্মক রাজনীতির পথ পরিহার করেছে। কিন্তু এরপরে যে এই সমস্যাটা বিএনপি, আমার মানে আপনি তো আমার ব্যক্তিগত মত নিতে চাচ্ছেন, দেখেন 2016-তে বিএনপি কাউন্সিল করলো, খুব সম্ভবত 19শে মার্চ, ডেটটা যদি ভুল হয় আহমেদ আজম খান ঠিক করে দিবেন। 19শে মার্চ আপনার বিএনপি যে ষষ্ঠ কাউন্সিল হয়, সেই কাউন্সিলের মধ্য দিয়ে খালেদা জিয়া একটা কনসেনসাসের প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রপতির নেতৃত্বে বা নানান, কিন্তু সেটা ধরে আর এগুতে পারেনি। এরপরে বিএনপির এই যে আপনার যে নির্বাহী কমিটি 500-র উপরে যে কমিটি করলো, ওই কমিটিও কিন্তু একদিন একটা মিটিংয়ে বসতে পারে নাই। এখন তারপরে স্ট্যান্ডিং কমিটি, যে আপনার স্ট্যান্ডিংটা বললে আমি অন্যভাবে বলি যে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, এই নীতি নির্ধারণী ফোরামও আপনার সিদ্ধান্ত নেওয়ার মালিক না। তো এখানে দাঁড়িয়ে গেছে বিএনপির নেতৃত্বের একটা আপনার সংকট। এটা বিভিন্ন সময় বিএনপির নেতারা প্রকাশও করেছেন, এমন না যে এইগুলো আমরা অফ দ্য রেকর্ড জেনেছি বলে বলছি। বিএনপির নেতারা বিভিন্ন সময় প্রকাশও করেছেন যে একটা নেতৃত্বের বড় সংকট আছে। এখন তারেক রহমান আপনার ভারপ্রাপ্ত নেতা, এটা হয়েছে বিএনপি তাকে পছন্দ করছে না, বিএনপির অনেকে আবার হজম করতে হচ্ছে। এই সিচুয়েশনের মধ্যে দিয়ে বিএনপি যাওয়াতে আপনার অনেকেই ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন, তারপরে ধরেন যেই দলের নেতা 13 বছর ধরে বাইরে, হ্যাঁ, এখন তাদের একটা বক্তব্য আছে, আসলে অ্যারেস্ট হবে, দুর্নীতির মামলা না শুধু 21শে আগস্টের মামলা, এগুলো তো এখনও ফয়সালা হয় নাই। 21শে আগস্টের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্কের বিরোধ, এটা কিন্তু এই দাগ এটা পার্মানেন্ট রূপ দিয়ে দিয়েছে প্রায়, যেটা 15 আগস্টের পরে অনেকটা কাছাকাছি এসেছিল, 21শে আগস্ট আবার একটা দূরত্ব সৃষ্টি করেছে, সেটা আলাদা আমি বলবো না। তো এই জায়গাটা আমি দেখি যে এই বিএনপি অমুক নেতৃত্বের দিক দিয়ে এমন, বা যাকে নেতা নির্বাচন করেছেন, এমন ক্যারিশমাও দেখাতে পারেননি যে ঠিক আছে উনি দেশের বাইরে আছেন 13 বছরে, উনি ওখান থেকে যেই নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব দিয়ে আমরা এগিয়ে যাব। এখানে আপনাকে আমি একটা ওই যে মান্নান ভাই শব্দটা ব্যবহার করেছেন না, পরিহাস, ওই আয়রনি আমি আবার বলু, জেনারেল এরশাদের চিঠিগুলো যদি আপনি পড়েন, আমি জানি না কটা পড়তে পেরেছেন কিনা, লাগলে আমি দিতে পারি। 91 সাল থেকে 96 সাল পর্যন্ত উনি জেলখানা থেকে, ওনার দলটা তো একটা সামরিক স্বৈরাচারের জন্ম দেয়া দল ছিল, তাই না? ডিক্টেটরশিপ উনি চালিয়েছেন, দলের ভিতরও ডিক্টেটরশিপ চালিয়েছেন, কিন্তু উনি দলের ম্যানিফেস্টো কী হবে এই থেকে শুরু করে প্রতিটা শব্দ উনি লিখে দিতেন এই কান্ডারি মানে মিজান চৌধুরীর কাছে, তাকে যাকে বলা এরশাদ করতেন যে কান্ডারি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো উনি এটা আবার দলের মধ্যে উপস্থাপন করতেন, ওখানে আলোচনা করে আবার এরশাদের কাছে জেলখানায় পাঠাইতো, জেলখানায় আবার কারেকশন করে দিত। আমি বলছি যে উনি একটা ডিক্টেটর হওয়ার পরেও উনি কিন্তু ফাইল ওয়ার্কের মতো প্রতিটা শব্দ লিখে দিতেন। এটা নিয়ে প্রেসিডিয়ামে আলোচনা হতো। এই জায়গায় আমি দেখলাম স্কাইপিতে উনি যে নির্দেশনাগুলো দেন, হয়তো সেই নির্দেশনাগুলো কর্মীরা কতটা মানে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নয়তো আপনি দেখেন আজকে যেটা জাফরুল্লাহ চৌধুরী যেই বক্তব্যটা দিয়েছেন, যে ওনার ভাষাটা একটু ছিল, যে যিনি মারা গেছেন মৃত ব্যক্তির জন্য আপনি 15 দিনের কর্মসূচি দিয়েছেন, তাই না? তো এখন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কর্মসূচি আসলে 15 দিন, মুখে বলেছেন যে আমরা জেলের তালা ভাঙবো অথবা জেলে ঢুকতে দিব না, কিন্তু আয়রনিটা কি, বিএনপি মিছিল করে গিয়ে খালেদা জিয়াকে জেলখানে রেখে আসছে। তার আগেই তো আপনার এটা ফেস করা দরকার ছিল, এটা পলিটিক্যালি ফেস করবেন। হ্যাঁ, যেটা তাকে বের করে আনা হয়েছে তো তার ফ্যামিলি। হ্যাঁ, তো এই প্রেশারটা, আমি বলছি না যে আওয়ামী লীগ বা সরকার পুলিশকে ইউজ করে নাই, ইউজ করেছে, প্রশাসনকে ইউজ করেছে, আমাদের এরশাদও করেছে, এর আগে আপনার এই জেনারেল জিয়াও করেছে, হ্যাঁ, এরা তো আর্মিকেও ইউজ করেছে। তো সেই জায়গায় আপনার চাপ সৃষ্টি করে সরকারের কাছ থেকে যে আপনি আদায় করে নেবেন, এই জায়গাটা আমি দেখি। আপনি বলতে পারেন যে এটা গণতান্ত্রিক পরিবেশে কেন আমার চাপ সৃষ্টি করে নিতে হবে, যেটা ন্যায্য সরকার সেটা দিবে, কিন্তু এই দেশের রাজনৈতিক কালচারটা ওই ন্যায্যতার উপর এখনও প্রতিষ্ঠিত না। যা ভালো আমি এটাই নিব, যা খারাপ বর্জন করব, এই কনসেনসাসে তো আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি যারা মেইন স্ট্রিম পার্টিগুলো, এরা তো একসাথে আসতে পারে নাই। ওই একসাথে যদি আসার কথা বলেন, সেখানে 21শে আগস্ট একটা বাধা হবে। কেন বাধা হবে? আপনি যদি ধরেন আমি এই জায়গার পুলিশকে ব্যবহার করব না, এই জায়গায় আপনি প্রশাসনকে ব্যবহার করব না, লোয়ার কোর্টে জামিন হবে কি হবে না, আপনার আইন মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা যাবে না, যে যার নিয়ম মেনে চলবে,
যে যার কথা মতো মানে আইন অনুযায়ী চলবে, তাহলে 21শে অগস্টের যখন বিচারটা হবে সেখানে তো বিএনপির লোক আপনার সাজা খাটতে হবে। এইটাও কি মেনে নেবেন কি না? এই কনসেনসাসে যদি আপনি না আসতে পারেন তাহলে আপনি ওইটাও মানতে পারবেন না। সো এই ফয়সালাগুলো এই দেশে এখনো হয় নাই। এই ফয়সালাগুলো করার জন্য যে বৃহত্তর ঐক্য বা আপনার কনসেনসাস দরকার, আমার রাজনীতির মধ্যে সেইটা নাই। সো আমি যেই কারণে দেখি অদূর ভবিষ্যতেও এইভাবেই চলতে থাকবে, এত সহজে এই জায়গাতে আপনি মুক্তি পাবেন না। এইটাকে আমি এই কারণে আমার দেশের আমি মনে করি যে এটা আমাদেরও দুর্ভাগ্য। বিএনপি যদি আজকে শক্তিশালী একটি রাজনৈতিক দলে পরিণত হয় থাকে, তাহলে তো আমার আপনার লাভ। যেটা আওয়ামী লীগ মিসডিড করবে সেটা কাউন্টার দিয়ে ঠেকাবে। আজকে পার্লামেন্টে যদি তার অবস্থানটা ওই রকম থাকতো, দেখেন 96-এর পার্লামেন্ট চিন্তা করেন, 116টা আসন বিএনপির, এত বিশাল একটা বৃহৎ দল, যেই কারণে চাইলেও কিন্তু আওয়ামী লীগ অনেক কিছু করতে পারে নাই। পার্লামেন্টে ওইটা নিয়ে আপনার হইচই হতো, ওয়াকআউট হতো, ডিবেট হতো, হ্যাঁ, অন্তত মানুষ জানতো। তো এখন যেটা হয়েছে ওনারা আবার বলবেন ওই যে রাতের ভোটের নির্বাচন। আমি তো সেই জায়গায়ও বলবো যে ভোটটা আপনি বলছেন রাতে হয়ে গেছে, সেটা বুঝতে আপনার পরের দিন সন্ধ্যা 6টা বাজলো কেন? তাই না? তো আপনি তো দুপুর পর্যন্ত আমি বিএনপির মহাসচিবের বক্তব্য শুনতেছিলাম, সবই তো ঠিক ছিল। তো আমি যদি জানি রাতে হইছে, তা আপনি পরের দিন রাতে কেন জানবেন? সেই জায়গায় আপনার মানুষকে আপনার সচেতন করা উচিত ছিল। আওয়ামী লীগ মিসডিড করছে, তো আপনি দাঁড়ায় যান। 86-এর নির্বাচন আমরা তো দেখেছি, হ্যাঁ, বিএনপি যায় নাই, আওয়ামী লীগ গিয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরও তো কেন্দ্র দখল করে কেন্দ্র থেকে রেজাল্ট দিয়ে যেতে হবে, সে না পেরে মিডিয়াকুর জায়গায় আপনার এরশাদ নিয়ে গেছে। আমি মনে করছিলাম এই জায়গায় বিএনপি অন্তত একটা ঘেরাও করে ঠেকাইয়ে অন্তত পক্ষে আওয়ামী লীগকে বাধ্য করবে। ঠিক আছে, আওয়ামী লীগ লুটপাট করে নিয়েছে আসন, কয়টা আসন নিবে আপনার যদি কিন্তু ভাই ঠেকানোর কথা বলছেন, আপনার মনে আছে খুব ভালো করে যে নির্বাচনের পর বিএনপি বলছিল 300 আসনের প্রার্থীদেরকে তারা ঢাকায় এনে শুনানি করবে। আপনার না, ওটা পারে নাই তো। ওরা এখানে প্রথম দফা শুনানি করেছে, 50 থেকে 60 জনের মধ্যে এসেছিল। এরপরে কিন্তু এটা না, তারপরে শুনেন, ওইটার জন্য ভালো কথা মনে করিয়েছেন। ওখানে ওনারা যেটা বলেছিলেন সেইটাও আমি মনে করি বিএনপির কর্মীদের, গ্রাসরুট লেভেলের কর্মীদের ওই কথাটা ওই বিএনপি ইকো করে নাই। ওনারা বলেছিল, আত্মসমালোচনা করেছিলেন যে আগে আমাদের দল গুছাতে হবে। তা আমিও এই কথাটা আজম ভাইকে আমি বহুবার যতবার টক শোতে হয়েছে এই কথাটা বলতাম। আপনি 2014 নির্বাচনে যান নাই, এটা একটা ভুল করেছেন। 18 নির্বাচন আপনাদের গোল খাইয়ে দিয়েছে, মানলাম, কিন্তু আপনার এরপরে টার্গেটটা কি হবে? 24-এর নির্বাচন যেন আওয়ামী লীগ আপনার কাছ থেকে নিয়ে নিতে না পারে, তাই তো? তা আপনি ওই অনুযায়ী দলকে তো গুছাবেন। তা আমি গত 2-2.5 বছরে বিএনপি নিজের দলকে গুছিয়ে, বিএনপির ভাষায় যে আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে, ওই কর্তৃত্ববাদী ভাঙ্গার জন্য আপনি পাল্টা কৌশলটা কি নিলেন, সেই জায়গাটায় আমি একটু হতাশ হই। জি, ধন্যবাদ আপনাকে। আবার আজম ভাইয়ের সঙ্গে যুক্ত। আজম ভাই, আপনি শুনছিলেন যে কথা বলছিলেন আমাদের এখানে দুজন। আমি আপনার কাছে আজম ভাই, এর আগে আপনি যে কথাটি বলছিলেন যে আস্তে আস্তে আপনারা আন্দোলন এগিয়ে নিচ্ছেন, তো এই আস্তে আস্তে এগিয়ে নেওয়ার প্রক্রিয়াতে 8-এর নির্বাচনের পরের কথা যদি বলি, 2টি নির্বাচন চলে গেছে, 14 এবং 18-তে। এই 2টি নির্বাচন পার হয়ে যাওয়ার পরে এর আগে আবার 18-র আগে আবার আপনাদের নেত্রী জেলে চলে গেলেন, জেল থেকে নির্বাহী আদেশে মুক্ত হলেন। তো এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এর মধ্যে আবার আরেকটি নির্বাচন এগিয়ে আসছে। তাহলে আপনারা এই আস্তে আস্তে এগিয়ে নেওয়াটা কি খুব বেশি আস্তে আস্তে হয়ে যাচ্ছে কিনা, কি মনে করেন? আমি আপনার এই আলোচনাটায় পরে আসব। আমি আমার শ্রদ্ধেয় মান্নান ভাইয়ের কথা একটু অ্যাড্রেস করব। মান্নান ভাই ওনার আলোচনার প্রথমেই বলেছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো, উনি প্রথমেই বলেছেন যে স্বৈরাচার কারা, স্বৈরাচার তো বিএনপির প্রতিষ্ঠাতাই, অর্থাৎ এইভাবেই উনি বলতে চেয়েছেন। দেখুন, 75-এর একটি 7ই নভেম্বরের একটি বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কি করেছিলেন? একদলীয় শাসন কায়েম করেছিলেন, না একদলীয় শাসন ভেঙে বহুদলীয় শাসন কায়েম করেছিলেন? তাহলে কি স্বৈরাচারের কাজ হলো? 4টি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল বাকশালের আমলে, উনি সকল পত্রিকা মুক্ত করে দিয়েছিলেন। এটা কি স্বৈরাচারের কাজ না ভালো মানুষের কাজ? এর বিচার মান্নান ভাইয়ের কাছেই দিলাম। আর জাহিদুল ইসলাম পিন্টু সাহেব বলেছেন যে বিএনপির জনপ্রিয়তা কম থাকার কারণে বিএনপি কিছু করতে পারছে না। বিএনপির জনপ্রিয়তা যদি জনসম্পৃক্ততা বাড়াতে পারেন নাই, সম্পৃক্ততা যদি সম্পৃক্ততা নাই বাড়াতে পারলাম,
যদি সম্পৃক্ততা নাই বাড়াতে পারলাম, তাহলে ওই 2014-তে 3% ভোট পড়লো কেন, আর 2018 রাতের বেলায় 29শে ডিসেম্বর ভোটটা নিল কেন? আপনি বলেছেন যে মহাসচিব পরের দিন সন্ধ্যায় জানতে পারলেন কেন? আপনি হয়তো দেখেছেন মহাসচিব ঠাকুরগাঁয়ে ছিলেন। আমরা জানি যে সারা রাত ভোট হয়েছে। কিভাবে ভোট হয়েছে আপনাকে একটু নমুনাও বলি। এক একটা কেন্দ্রে গেছে, সেখানে শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ সরকারের যত পেশি শক্তিধারী লোক আছে, ওই রাতের অন্ধকারে ওই আইন শৃঙ্খলা বাহিনী এবং পেশি শক্তিধারী লোকদের সামনে না এলাকার মানুষ বেরুতে সাহস পেয়েছে, না আমরা বেরুতে সাহস পেয়েছি। কারণ রাতের অন্ধকারে আমাদের হাতে তো অস্ত্র নেই, লাইসেন্স করা অস্ত্র নেই। আজম ভাই, আমার প্রশ্নটা ওখানে, আপনারা এরশাদ সাহেবকে ফেস করেছেন তো? শেষ করি। জেনারেল এরশাদকে তো ফেস করেছেন আপনারা। আমাদের যে কি শক্তি, আপনি আরেকটা কথা বলেছেন যে বিএনপি কে আমরা শক্তিশালী দেখতে চাই। শক্তি কিন্তু গায়ের জোরের শক্তি নয়, শক্তি হলো জনগণের শক্তি। বিএনপি কতটুকু জনগণের শক্তিতে শক্তিশালী? একটা নিরপেক্ষ নির্বাচন বিএনপি চায়। বিএনপি কিন্তু বিএনপির অধীনের নির্বাচন চায় না। কিন্তু আজম ভাই, এখানে যে কথাটি আলোচিত হচ্ছে বা পিন্টু ভাই যেটি বলার চেষ্টা করেছেন যে জনগণ আপনাদের সঙ্গে সম্পৃক্ত বলে আপনি বলছেন, তো সেই জনগণকে আপনারা কেন মাঠে নামাতে পারছেন না? যে রাতে ভর্তি হয়ে গেল, জনগণ নিয়ে তো আপনারা পরের দিনে প্রতিবাদ করতে পারতেন। বলছেন যে রাতে অস্ত্রের মুখে আপনারা সাহস করেননি, জনগণ সাহস করেনি, কিন্তু পরে এরপরে তখন আপনারা কি জোরালো কোনো জন আন্দোলন গড়ে তুলতে পেরেছেন? সেই স্পিরিটটার কথাই বলছেন পিন্টু ভাই। না, পারিনি। কেন পারিনি জানেন? জনগণকে না, শুধু সারা জাতিকে এই সরকার ভয়ের চাদরে মুড়িয়ে দিয়েছে। আপনি কখনো দেখেছেন যে বিএনপির মহাসচিবের নামে 87টা মামলা? কোনোদিন চিন্তা করেছেন? আমাদের যুব দলের সাবেক প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট, সেক্রেটারি, এদের নামে 250-300 করে মামলা। আর বছরের পর বছর মির্জা ফখরুল ইসলাম আলমগীর 4 বার জেলে গেছেন, বেগম জিয়া নিজে 2 বছর জেলে। বিএনপির এমন কোন বর্তমান মানে সাবেক মন্ত্রী নেই, এমন কোন সিনিয়র নেতা নেই যাদের নামে 50-এর উপরে মামলা, এবং যারা এমন একজন নেই যারা জেল খাটে নাই। অর্থাৎ তার মানে কি মামলার ভয়ে আপনারা আন্দোলনে নামছেন না? ব্যাপারটা তো এরকমই না, মামলার ভয়ে 250 যেন, মামলার ভয়ে 250টি মামলা যেন 251টি না হয়, সেজন্যই নামছেন না। না না না, আপনি ভুল করছেন। পুরো জাতিকে এমন ভাবে ভয়ের চাদরে মুড়িয়ে দিয়েছে যে জনগণ ভয়ে এখনো তারা নামতে সাহস পাচ্ছে না। তবে একটা কথা আপনাকে বলি, স্বীকৃত স্বৈরাচার এরশাদকে নামাতে কিন্তু 9 বছর লেগেছিল। এখন অনেক আধুনিক রূপে বর্তমান কর্তৃত্ববাদী সরকার, ওই এরশাদের অধীনে কিন্তু বিচার বিভাগ ছিল না, শাসন বিভাগের সবটুকু ছিল না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সব ছিল না। বিচার বিভাগ তো নির্বাহী বিভাগ থেকে আলাদা। আজম ভাই, শুনে নেমেছে, যে কারণে আরো একটু সময় লাগবে। জি, বিচার বিভাগ তো নির্বাহী বিভাগ থেকে আলাদা এখনো। এটা তো এই কথা যদি আপনি বলেন তাহলে আমার হাসি দিয়ে ছাড়া আর কোনো পথ নেই। এখন বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, শাসন বিভাগ, সকল বিভাগ সরকারের অনুগত, রাষ্ট্রের অনুগত না। মান্নান ভাই একটা কথা বলছেন যে হ্যাঁ আমরা রাষ্ট্রের অনুগত, একটা বিভাগও রাষ্ট্রের অনুগত না, সকলেই এখন সরকারের অনুগত হয়ে গেছে। যে কারণে আজম ভাই, একজন দর্শক ফোনে আছেন, ফোন নিয়ে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আন্দোলন করেছি, ভাঙচুর না হলে পুলিশ কিন্তু বাধা। জি ধন্যবাদ। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি পলাশ পঞ্চগড় থেকে বলছি। জি বলুন। আমি আজম ভাইয়ের কাছে প্রশ্ন করছি, ওনারা যে আন্দোলন করতেছে, ওনাদের আন্দোলনের রাজনীতিটা তো আসলে জনগণকে নিয়ে, জনগণের নিয়ে কি আন্দোলন করতেছে? আর ভোটের সময় ওদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বাইরে থাকেন, বাইরে থেকে নমিনেশন দেন, এতে করে কি আমাদের জনগণের আস্থা তাদের দলের প্রতি থাকে? জি ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আজম ভাইকে পরে জানার চেষ্টা করব। তার আগে মাননীয় মন্ত্রী ওই আহমদ আজম অ্যাডভোকেট, তিনি তার আগের আলোচনাতে আছেন যে আপনারা এক ধরনের কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করেছেন, যার কারণেই তারা সেটির সঙ্গে পেরে উঠছেন না। তিনি একজন অত্যন্ত বিশিষ্ট আইনজ্ঞ মানুষ। শাসন শব্দটার মানে কি? শাসন, অ্যাডমিনিস্ট্রেশন, রুল, সভরেন রুল হোক, গণতান্ত্রিক রুল হোক, রুল ইজ রুল। আমরা রুল করছি, অফকোর্স উই আর রুলার্স অ্যাজ পার কনস্টিটিউশন,
সেইটা নিয়ম। সুতরাং এটা নিয়ে আমাদেরকে বকাঝকার কোনো কারণ নেই। তিনি থাকলেও এই সংবিধান দিয়েই শাসন করতেন এবং তার নাম শাসনই হতো, ফুলসজ্জা হতো না। কিন্তু কর্তৃত্ববাদী বলছেন। শাসনের বাংলা কি কর্তৃত্বই তো, না না, কর্তৃত্ববাদী শাসন বাদী বলছেন। শব্দটাকে তিনি লাগিয়েছেন, এটা তার ইচ্ছায়। দুই একটা যদি তাকে বলতে চাই, সরকার আর রাষ্ট্রের মধ্যে, সরকার হলো রাষ্ট্রের দাঁত, ভিন্ন করা যাবে না। রাষ্ট্রের দাঁত হলো সরকার। দাঁতের কামড় যদি ফিল করে উনি এত স্ট্রং, তাহলে এখানে উনি বিচরণ করতে পারবেন। আমি দুটো জিনিস তাকে বলে শেষ করতে চাই। মামলা জেলের ভয়ে তিনি পারছেন না। এই বাংলায় উদাহরণ আছে। বঙ্গবন্ধু সারাটা জীবন কতটি মামলা খেয়েছিলেন, তিনি নিশ্চয়ই পড়াশোনা করেছেন। কতবার জেল খেটেছিলেন, কতবার তাকে ফাঁসির কাস্টে ঝুলাবার আয়োজন করা হয়েছিল, তাও তিনি ছিলেন। সেই সব উদাহরণ তো তার সামনে আছে, আমাদের সামনে আছে। সুতরাং উনি যে মামলা জেলের ভয় আমরা পারছি না, এটা বললে হবে না। আমি একটা কথা বলতে চাই, মিলিটারি কু কবি বিপ্লব হলো, তিনি বলেন বিপ্লবের মাধ্যমে তারা এসছেন। মিলিটারি কু, কাউন্টার কু, হত্যার মাধ্যমে আপনারা প্রতিষ্ঠা করেছেন একটা, যে ব্যক্তি মুস্তাকের আড়াল হয়ে হয়ে ধীরে ধীরে বেয়ে বেয়ে প্রকাশ পেয়ে আসছে। এবং বাংলার প্রথম স্বৈরশাসক, অবশ্যই বাংলার প্রথম স্বৈরশাসক, বাংলার প্রথম চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, বাংলাদেশের শাসনের ইতিহাসে এইটাই কলঙ্কজনক অধ্যায়ের শুরু। আপনাকে আমি একটা কথা বলতে চাই আজম সাহেব, আপনাদের দলের চেয়ারম্যান বিদেশে থাকেন, বিদেশে থেকে মহান বিপ্লবীরা অনেক অসাধ্য সাধন করেছেন, ইতিহাস আছে, সেইটা আরেক মডেল। ফিদেল কাস্ট্রো করেছে, মোহাম্মদ লেনিন করেছেন, আমাদের বাড়ির কাছে খোমেনি করেছেন। আপনাদের যে যিনি চেয়ারম্যান সাহেব, তিনি কি ওই পর্যায়ের ওই ক্যারিশমা শব্দটা ব্যবহার করেছেন? ওই ক্যারিশমার কেউ, নাকি তার ওই ধরনের ব্যাকগ্রাউন্ড কিছু আছে, নাকি তা আপনারা তাকে আপনারা ওইভাবে ব্যবহার করে আপনারা ওই পর্যায়ের একটা ইয়েতে নিয়ে আসবেন? তার মানে ইন্টারনালি আপনাদের এটা হলো শূন্য। আপনারা তাত্ত্বিক বিবেচনায়, প্রায়োগিক বিবেচনায় একটু হলো দল পরিচালনা করছেন। আপনাদের প্রথম দর্শন যেটা ছিল, যেটা আপনাদের স্বৈরশাসক, আপনাদের প্রতিষ্ঠাতা পিতা যে দল সৃষ্টি করেছিলেন শূন্যতার উপরে, এই শূন্যতাটাকে আপনারা আরও শূন্যতা নিয়ে গেছেন এবং জিনিসটা প্রকৃতভাবে বাংলাদেশের মানুষের কাছে ধরা পড়েছে। ভালো মন্দ পরে বিচার করছি, আপনাদের নো সাবস্টেন্স ইন ইউর প্রোগ্রাম। সুতরাং তার উপরে আপনার কোনো কৌশল প্রয়োগ করার মতো আপনাদের কোনো অবস্থান নেই, পারবেন না। এবং অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, অ্যাবসেন্টি গৃহস্থ দিয়ে যেমন ধান চাষ করা যায় না, ফসল হয় না, অ্যাবসেন্টি চেয়ারম্যান দিয়ে তথাকথিত আপনি এটা অর্জন করতে পারবেন। আমি ভেরি সরি, এজ এ ফ্রেন্ড আপনাকে কথাটা বললাম আমার সামান্য পলিটিক্যাল জ্ঞান থেকে। ধন্যবাদ। ধন্যবাদ পিন্টু ভাই। এর আগের আলোচনা আপনি যে কথাগুলো বললেন এবং আজম ভাই যেভাবে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, বিএনপি তো মোটামুটি এইভাবেই বলে, কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় এভাবে ডিফেন্ড করা ছাড়া বিএনপির সামনে কি অন্য কোনো পথ রয়েছে? অবশ্যই আছে। জি। আমি তো মনে করি বিএনপির আত্মসমালোচনা করা উচিত, যে এই 13 বছর না কত 15 বছর ক্ষমতার বাইরে, এখন বিএনপি যদি আওয়ামী লীগের মতো চিন্তা করে, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, 21 বছর ক্ষমতার বাইরে থেকে এখন 13 বছর না 12 বছর টানা ক্ষমতায়। কারণ বিএনপিও যদি চিন্তা করে আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, হ্যাঁ, নানান ঝুট ঝামেলা ফেস করে তারা 21 বছর ক্ষমতায় আসতে আমাদের লাগতে পারে, তাহলে আমার আর কিছু বলার নেই। তা আমি তো বলবো যে বিএনপি যখন যেন আরও আগে ক্ষমতায় আসতে পারে। মানে এটা রাজনৈতিক দলের তো উদ্দেশ্য এটাই থাকা উচিত, রাজনীতি তো করছে ক্ষমতায় যাওয়ার জন্যই, তাই না? তো সেই কৌশলগুলি নিতে হলে বিএনপির কি ভুল, এই ভুলগুলি একটু লিস্টিং করা উচিত। এই লিস্টিং কি করেছে? লিস্টিংটা করে নাই। যে গত 2006 সালের অক্টোবরের 26 তারিখ বোধহয় বিএনপির মেয়াদের শেষ ছিল, 28 তারিখ তো ওই যে পল্টনে মারামারি হলো, হ্যাঁ, এর পর দিন থেকে এই আজকে পর্যন্ত বিএনপি কি ভুল সিদ্ধান্ত নিয়েছে এটা বসুক। এই সিদ্ধান্তগুলো যেন আর ভুল নেক্সট টাইম নেওয়া না হয়, সের জন্য কি পদক্ষেপ নিতে হবে? এটা কালেকটিভ ডিসিশন হবে না স্কাইপের ডিসিশন আসবে? তো কালেকটিভ ডিসিশনের মতো পরিস্থিতি তৈরি করতে হলে আপনার দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা লাগবে। দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা করতে গেলে আপনাকে আরও একটু উদার হতে হবে। সেটা বাংলাদেশের সব দলেরই গণতান্ত্রিক চর্চার অভাব আছে, কিন্তু আমি বিএনপিকে দেখি আর একটু বেশি। সেটা তো গঠনতন্ত্রের মধ্যেই আছে। গঠনতন্ত্রের বিএনপির চেয়ারপারসন কিন্তু পুরো দল কমিটি বাতিল করে দিতে পারে, কাউন্সিল করে আপনি কমিটি করবেন, সেই কমিটি বাতিল করে দিতে পারে। তো এই গঠনতন্ত্র তো সংশোধন করা উচিত। তো সংশোধন করা উচিত আমি বলছি, বিএনপির ভিতর থেকে কেউ যদি বলে
এটাকে উদারভাবে নিতে হবে। তখন দেখা যাবে চেয়ারপারসনের ক্ষমতা কমানোর কথা বলছে। কিন্তু বিএনপির ভেতর থেকে অনেকে বলছেন বলে তো শোকজও খেয়েছেন। শোকজকে এটা তো ইদানিং দেখতেছি একজন দুজন, হ্যাঁ একজন দুজন বলছেন। তা আমি তো জানি কালকে আবার শোকজ খাই কিনা। আমি তো আমার টেলিভিশনে দেখে আসলাম বিএনপির দুই নেতা বলছে খালেদা জিয়া হত্যার বিচার চায় নাই। এবার যদি আপনি আমার কাছে হিস্ট্রি চান পরশুদিন, তো আমি ইতিহাস দিয়ে প্রমাণও করে দিতে পারবো যে সে চায় নাই। সেটা 2001 সালের 24 অক্টোবর উনি করে দিয়েছেন, এই মামলা চালানোর দরকার নাই। 2001-এর অক্টোবরের 10-এ ওত নিয়েছেন, অক্টোবরের 24 তারিখ উনি বলে এটা দিয়েছেন। ওটা আলাদা হিসাব। আমি একটু ছোট করে বলেন, এটা আপনি আজকে যেটা বলছেন, এই আমাদের এই শোতেই কোন এক সময় বিএনপি নেতারা বলে গেছেন যে বিচার কেন চান নাই তারা, বিচার তো হয়ে গেছে, অর্থাৎ ওই দিন সেই অভিযানে মঞ্জুরের সঙ্গে মারাই পড়েছেন বিএনপি বলে। এটা শোনেন, মিউটিনির বিচার, ক্যান্টনমেন্টে বিদ্রোহ হয়েছে, ব্যর্থ বিদ্রোহের বিচার, আর উনি প্রেসিডেন্ট, উনি একজন সিভিলিয়ান, সহজ হিসাব তো এটা। উনি একজন প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হত্যার বিচার হয় নাই। ওই মামলাটা 1981 সালের 1 জুন চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা হয়। সেই মামলায় 175-এরও বেশিরভাগ টাইম পিটিশন দিয়ে কারণ মামলাটাই কিন্তু দেয় নাই। বুঝলাম আমি এই 82 সাল থেকে 90 সাল পর্যন্ত জেনারেল এরশাদ ক্ষমতায় ছিল, মামলা করতে দেয় নাই। যেটা এই 2001 থেকে 2006 পর্যন্ত বঙ্গবন্ধু হত্যার বিচার সুপ্রিম কোর্টে করতে দেয় নাই। মানলাম, তো 91 থেকে 96 পর্যন্ত আপনি ক্ষমতায়, তাহলে আপনি বিচারটা আগান না কেন? আমি ধরেই নিলাম আগের সরকার আপনার বৈরী সরকার। আবার এটাও ধরে নেই 1996 থেকে 2001 বৈরী সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। এরপরে তো 6 বছর আপনি ক্ষমতায়, বিচারটা এগিয়ে নিয়ে যান নাই কেন? সেইটা বলেছেন, ওইটা আমি বললাম আমার বক্তব্য না, এটা ক্লিয়ার কাট বলি। কর্নেল অলি, মেজর হাফিজ, দুজন বিএনপির সিনিয়র নেতা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বিএনপি এবং খালেদা জিয়া এই বিচার চান নাই। এটা আমার বক্তব্য না, লাগলে আমি শোনাই দিতে পারি, ওনারা বলেছেন। তো আমি বলছি এই আত্মসমালোচনাটা, এটা তো বিচারটা হয়নি, আত্মসমালোচনা। আমি ব্যর্থ হয়েছি। আওয়ামী লীগ আমি মানলাম কর্তৃত্ববাদী, আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় কর্তৃত্ববাদী করে নাই তা তো না, করেছে। কিন্তু এটার কাউন্টারে আমি পারলাম না কেন আওয়ামী লীগের কর্তৃত্ব ভেঙে প্রবেশ করার। খালি পুলিশ দিয়ে, শোনেন এই দেশে পুলিশ আর আমলা বলেন, উনি তো আমলা ছিলেন, ওনার সামনে আমি কথাটা বলি, যদি দেখে মানুষের হাওয়া সরকারের দিকে নাই, ওই আমলা বলেন পুলিশ দেখেন, এরাও ইউটার্ন করবে। এটা আপনি 90-তে দেখেন নাই? দেখেছেন তো 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন আগে দেখেন নাই? হাওয়া উল্টাইছে, ওনারাও তো উল্টে গেছেন। ওনারা তো সচিবালয়তে বেরোয় আসছেন, জনতার মঞ্চ বানিয়েছেন। আমি বলছি ওই হাওয়াটা তৈরি করতে বিএনপি ব্যর্থ হয়েছে। ওই জায়গাটা আপনি কেন পারেন নাই? এই আত্মসমালোচনাটা করেন। আপনার ব্যর্থতা কোথায়? আপনার নেতৃত্বের ব্যর্থতা না আপনার ডিসিশন নেওয়ার ব্যর্থতা? যদি তাই হয় নেতৃত্ব পরিবর্তন আনেন। 13 বছর উনি ওখানে বাইরে আছেন, আমি মানলাম, ঠিক আছে, উনি আসলেন ফুলের মালা দিয়ে, আমি এই জায়গায় নিয়ে আসবো। আমি যদি আজকে তার বাইরে তাকে বাদ দিয়ে ক্ষমতায় আসতে পারি, আপনি চিন্তা করেন এয়ারপোর্ট থেকে এই ঢাকা শহরে আসতে তো তারেক রহমানের তো ফুলের মালা দিতে ফুলের পাহাড় বানাই দিতে পারবেন যদি ক্ষমতায় থাকেন। তো ক্ষমতায় থাকার জন্য হলো আপনি ওই যে আমি বললাম কাউন্টার প্রোগ্রাম দেন না। ওনারা সব যদি পুলিশের ভয়ের মামলার ভয় করেন তাহলে আর তো কথা বলার জায়গা থাকে না। ধন্যবাদ। আমি একটু আজম ভাইকে শুনে তারপরে। আজম ভাই, দর্শক পঞ্চগড় থেকে পলাশ নামে একজন প্রশ্ন করেছেন, আপনারা যে আন্দোলনের কথা বলছেন সেই আন্দোলনে যদি জনগণকে আপনারা যুক্ত করতে না পারেন তাহলে সেই জনগণ ভোট দিতে আপনাদের জন্য কেন কেন্দ্রে যাবে, এমনটা জানতে চেয়েছেন। আর এর আগে আপনি বহুদলীয় গণতন্ত্রের কথা বলছিলেন যে বহুদলীয় গণতন্ত্রের শুরু করেছিলেন আপনারা, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রের নামে আবার কাদেরকে আপনারা রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন সেই আলোচনাটা কিন্তু এখনো পর্যন্ত ঘুরে ফিরেই আসে। আজম ভাই, সে আলোচনার জন্য অনেক সময় দরকার, আরেকদিন দিয়ে আমি করব, কিন্তু এখন বেশ কিছু প্রশ্ন এসছে, আমি শর্টকাট এই প্রশ্নগুলোর জবাব দেই। মান্নান ভাই বলেছেন যে নেতা অ্যাবসেন্টি। দেখুন পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ, এবং পিন্টু সাহেব বলেছেন যে স্কাইপের মাধ্যমে ডিসিশন চাপিয়ে দেওয়া হয়। আমি দলের একজন সিনিয়র কর্মী হিসেবে জানি যে এই যে প্রতি শনিবারে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়, সেই মিটিং এ স্কাইপিতে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব থাকেন, সেখানে বিস্তারিত আলোচনা করে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত হয়। কোনো চাপিয়ে দেয়া সিদ্ধান্ত বিএনপিতে এখন হয় না, গণতান্ত্রিক চর্চা হয়। আর এখন যেহেতু পৃথিবীটা গ্লোবাল ভিলেজ, বাংলাদেশ আর ইংল্যান্ড এখন আর পার্থক্য নেই। এখন 24 ঘন্টায় স্কাইপিতে বা নানান রকমের অ্যাপ আছে, এগুলোর মাধ্যমে যোগাযোগ। এখন এখানে সেখানে আর কোনো পার্থক্য নেই। আর আরেকটা কথা, যে খুমেনি বা অন্যান্য যে নেতারা আছেন তাদের পর্যায়ে
দেখুন একদিনই তাদের পর্যায়ে, একদিনে খুমেনি হয়নি আর একদিনেই অন্যান্য যারা গ্রেট লিডার তারা হয়নি। উনিও কিন্তু আজকে তারেক রহমান যে মহিরুহটা পেয়েছেন, দিনে দিনে আরো এগিয়ে যাবেন এবং এক সময় দেখা যাবে যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নায়কে পরিণত হয়ে গেছেন, এতে কোনো সন্দেহ নেই। আরেকটা কথা হলো কি জানেন, এই যে আপনার ইয়ের ভয়ের কথা বলছেন, মামলার ভয়ের, দেখুন 15 বছর 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, কোন নেতার বিরুদ্ধে কয়টা মামলা ছিল? আর বিএনপির সব নেতার বিরুদ্ধে 100-র উপরে মামলা। একটা দিন নেই যেদিন আদালতে জামিন নিতে যেতে অথবা হাজিরা দিতে যেতে হয় না। তারপরেও আমরা কিন্তু এমন কোনো দিন, এক মাস নেই, সপ্তাহ নেই যে আমরা প্রোগ্রাম থেকে পিছিয়ে আছি, আন্দোলন থেকে পিছিয়ে আছি। জনগণ আমাদের সাথে আছে, কিন্তু জনগণ ভোট দিবে, জনগণ তো আর গুলির মুখে পড়বে না। আমরা এখন পর্যন্ত আমাদের কত হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, এটা তো পৃথিবীতে একটা রেকর্ড। বাংলাদেশের রাজনীতিতে তো বটেই যে এই যে গুম খুনের রাজনীতি, এই যে গুপ্ত হত্যার রাজনীতি, 1000 তো আমাদের ছাত্র দল যুব দলের নেতা কর্মী কাছাকাছি কম বেশি এই গুমের শিকার হয়েছেন। তারপরেও কি আমরা গুমের কথা বলছেন? সম্প্রতি আপনাদের দলের একজন স্থায়ী কমিটির সদস্য আবার আপনাদের এক নেতার গুমের জন্য দলকেই দায়ী করেছেন। একটু বলি আমার যদি শুনেছেন আজম ভাই, আশা করি। বিএনপি কে দুর্বল মনে করত, যদি সরকার বিএনপি কে আতঙ্ক মনে না করত, তাহলে কিন্তু রাতে ভোটটা হতো না, তাহলে কিন্তু ভোটটা দিনেই হতো। কাজেই জনগণও আমাদের সাথে আছে। এক সময় হয়তো আগুন ঝরা আন্দোলনে অভ্যুত্থানও হবে, অভ্যুত্থান কিন্তু দিনে দিনে বছরে বছরে হয় না, যুগে যুগে হয়। আমি 62-63 সময় আমার আন্দোলনের হাতে খড়ি, কিন্তু আমি দেখেছি গণ অভ্যুত্থান হয়েছিল সে 69-এ, আর গণ অভ্যুত্থান হয়েছিল 90-তে। কাজে যুগে যুগে হয়, এটা কিন্তু দিনে দিনে বছরে বছরে হয় না। এদেশেও যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা চলছে এবং যে তাহলে আপনারা আশাবাদী যে প্রাকৃতিক নিয়মে কোনো একদিন সেই সন্ধিক্ষণটা আসবে? দেখবেন যে আন্দোলনের মাধ্যমেই একদিন অভ্যুত্থানের মাধ্যমে আন্দোলনের সেই মোক্ষম সময়টা প্রাকৃতিকভাবে কোনো একদিন আসবে, সেই আশাবাদী আপনারা? প্রাকৃতিক ভাবে না, আন্দোলন করতে করতেই আসবে। এটা কিন্তু দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। জি, কেউই কোনোদিন বলতে পারে না। ধন্যবাদ আজম ভাই। জনাব আজমকে আবার ধন্যবাদ। একটা নতুন অনুষঙ্গ বা এলিমেন্ট নিয়ে আসলেন রাজনীতিতে। তিনি এতক্ষণ গুনগান গেলেন অ্যাপের মাধ্যমে রাজনীতি করবেন। পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, ইচ্ছে করলে চাঁদে বসেও আমার দল আমি পরিচালনা করবো অ্যাপের মাধ্যমে। জনগণের মধ্যেই রাজনীতি করতে হবে। জনগণের কুড়ে ঘরে বসুন আর প্যালেসে বসুন, এই মাটিতে বসে রাজনীতি আপনাকে করতে হবে। এইটাই রাজনীতি, আপনি খুব ভালোই বুঝেন এইটাকে অ্যাপ দ্বারা, ভার্চুয়াল দ্বারা, জুম দ্বারা রিপ্লেস করবেন, দিস উইল নট ফাংশন। এবং যে মোস্ট অ্যাডভান্সড ডেমোক্রেসি যেগুলোকে ধরা হয় প্রশ্নবিদ্ধ, তবু ধরি, মার্কিন যুক্তরাষ্ট্র ধরুন, জার্মানি ধরুন, তারা অ্যাপের মাধ্যমে রাজনীতি করে না। ওখানে মাথা গুনতি রাজনীতি করে, হেঁটে হুটে করে, দুয়ারে দুয়ারে যায়। সুতরাং যেন আজম এই লং ডিস্টেন্স রাজনীতি করার মতো যে কারিশমা, যে ব্যাকগ্রাউন্ড, যে ত্যাগ, যেটা ইমাম খোমেনির ছিল, যেটা আরো দুইজন নাম বললাম, বেশি বারবার বললে ভাবি আমি করছি, আপনাদের সেইটা নেই। আপনারা যাকে মনে করছেন, আনফর্চুনেটলি আমি বাংলার একজন সাধারণ মানুষ, আমি বাংলাদেশের একজন নাগরিক বলছি, ওই ক্যারিশমার কাছেও আপনারা নেই। অ্যাপ ছেড়ে দেন, বাস্তবে নামেন, দেশের মাটিতে রাজনীতিটা করেন। জেল জুলুম ভয় পেলে এই রাজনীতি করা যাবে না। আর জেল কেন যাবেন? অন্যায় করলে জেলে যাবেন, অন্যায় করবেন না জেলে যাবেন না। ভয় নাই। আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, খুব ছোট্ট করে বলবেন, সেটা হচ্ছে আপনারা বলছেন যে গ্লোবাল ভিলেজ এবং প্রতিনিয়ত বা 24 ঘন্টায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কিন্তু আপনারা নেতাদের সঙ্গে নেতার যে যোগাযোগটি হচ্ছে, সেই যোগাযোগটি জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজটুকু কতটুকু করতে পারছেন? আমরা করছি। আমাদের তো একবারে তৃণমূল পর্যন্ত, ওয়ার্ড পর্যায় পর্যন্ত সংগঠন আছে। প্রতি সপ্তাহেই আমাদের স্ট্যান্ডিং কমিটির যে ডিসিশন গুলো হয়, সংগঠন আপনাদের আছে, কিন্তু সেই সংগঠনকে আপনারা কতটুকু জাগাতে পারছেন? ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা ক্যারি করছি। এখনো আমরা কতটা শক্তিশালী, একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন। এই জন্য তো বলি বিএনপির অধীনে নির্বাচন চাই না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দেন,
দেখুন কে শক্তিশালী। একটা জনগণ নির্বাচন কার পক্ষে? করে ফেলার পরে 18 নির্বাচনটিতে আপনার তত্ত্বাবধায়ক ছাড়াই অংশ নেওয়ার পরে আবার যদি সেই তত্ত্বাবধায়ক দাবিটা তোলেন, সেটি কতটুকু মানবে বলে মনে করেন আপনি? কারণ 18 নির্বাচনেই প্রমাণ করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না। কারণ গত 14তে করেছে 3% ভোটে, 18তে রাতে, এখন 22-এ আবার কোন পদ্ধতিতে কোন অপকৌশলে সরকার আরেকটা নির্বাচন করে নেয়। জনগণের ভোটের আশা সরকার করে না, জি, কারণ ধন্যবাদ আপনাকে, আজম জনগণের ভাই। পিন্টু ভাই, আমরা শেষের দিকে আছি, সেই কথাটি আমি আবারও বলতে চাই। যদি 18 নির্বাচনটি যখন তারা অংশগ্রহণ করে ফেলেছেন, তাদের যে দাবি ছিল সেই দাবি ছাড়াই এখন এই দাবিটি তুললে সেটি জনগণের মাঝে বা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে? দেখেন, আমি একটু অন্যভাবে বলি। সরকারের যেটা অবস্থান এখনকার অবস্থান, আমি যেটা মনে করি, বা আওয়ামী লীগের যে এখন পলিটিক্যাল স্ট্যান্ড, কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার তারা ফেরত যাবেন না। এটা ওই আইন দ্বারা হোক, সুপ্রিম কোর্টের আদেশ হোক, যেভাবে হোক, বা রাজনৈতিক সিদ্ধান্ত হোক, যাবেন না। ঠিক আছে? এখন আমি নাগরিক এন্ডে যদি আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিবে না এবং এক জোর করে নির্বাচনটা নিয়ে নিতে চেপে ফলাফল, তাহলে আমার একটা দায়িত্ব আছে। মানে আমি তো ব্যক্তি না, আমি ব্যক্তি হিসাবে তো আমি ফাইট করতে পারবো না। আমি একটা দলের হয়ে ফাইট করব, একটা গোষ্ঠীবদ্ধ হব বা দলবদ্ধ হব যে সরকার এই কাজটা ঠিক করছে না, তাই তো আমার অধিকার কেড়ে নিতে চাইছে, সেই অধিকারটা আমি আদায় করব। সে আদায় করার জন্য আমার একটা সংগঠন লাগে, সেটা অপোজিশন হিসাবে আমি ধরে নিলাম বিএনপি, আর যেহেতু বিকল্প রাজনৈতিক দল নাই। তো ওই জায়গাটা আমি বলি যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি ফেরত আনা অথবা সরকারকে দিয়ে এটা বাধ্য করা যে সংবিধানে আরেকটা সংশোধনী আনো, সেই বাধ্য করার মতো পরিস্থিতি বিএনপি তৈরি করতে পারছে কিনা, এই জায়গাটা আমি বলি। আমি কিন্তু বলছি না যে না, তত্ত্বাবধায়ক সরকার দেওয়া উচিত না। আমি পলিটিক্যালি আমি এটা ওই 91 থেকে আমি মনে করে আসছি, এতে একটা দেশের রাজনীতি করবেন আপনি, 4.5 বছর আপনি দেশ চালাবেন আর 3 মাস ফেরেস্তা নিয়ে আসবেন নির্বাচন করার জন্য। তার মানে আপনারা একে অপরকে তো বিশ্বাস করছেন না, তাই তো? বিষয়টা করছেন না বলে আপনি থার্ড পার্টি আনছেন ইলেকশনটা করানোর। 4.5 বছর মেনে নিলাম, ওই 3 মাস মানলাম না, তাই তো? তো ওই 3 মাসের জন্য যে আমি ফেরেশতা আইনে রাজনীতি করতে যাই, তার মানে আমি যে 4.5 বছরে আমি ব্যর্থ, আলটিমেটলি রাজনীতিই ব্যর্থ যদি আপনি ইলেকশনটা ওইভাবে করেন। আচ্ছা, তারপরও আমি 1 মিনিট বলে যাই যে তারপরও আমি ধরে নিলাম যে না, একটা ফর দ্য টাইম বিং, যেহেতু আমরা আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এখনো শক্তিশালী করতে পারিনি, হ্যাঁ, তো ফর দ্য টাইম বিং আমি একটা মেনে নেই। সেটা মেনে নেওয়ার জন্য আমাকে তো আদায় করে আনতে হবে। সরকার তো আমি বলছি কর্তৃত্ববাদী বা স্বৈরাচার বা সরকার মানছে না, তা আমি আদায় করি। এই আদায়টা কিভাবে করব, সেই জায়গায় আমার প্রশ্নটা। ওই আদায় করার জন্য আমার আর বিকল্প দল নাই বাংলাদেশে ছাড়া, বিএনপি ছাড়া। আমি তো একেবারে তৃতীয় পক্ষের কাছে যেতে পারি না, আমাকে বিএনপির কাছে নির্ভর করতে হবে। বিএনপি আমাকে সেটা করে দিতে পারছে না, এইটাই আমি বলছি। ধন্যবাদ জাহিদুল হাসান পিন্টু এবং এম এ মান্নান এমপি, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। আজম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।